আমাদের ব্যাটালিয়ান, আমাদের বিএমএতে মুসলিম খলিফাদের নাম হবে, যুদ্ধের উপরে নাম হবে, ইসলামের ঐতিহ্য আমাদের। এটা তোমাদের মাথা ব্যথা কেন? শুধু এটা অন্য কিছু পেও না, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যেন কিছু আসে যেন আমাদেরকে চাপের মধ্যে রাখার জন্য। এই দাঁড়িয়ে রাখাটা, ওদের বাহিনীতে দাঁড়িয়ে রাখার লোক আছে। আমাদের মুসলমানদের একটা হচ্ছে সুন্নাত আমরা রাখি অনেকে, এটা তো দাঁড়িয়ে রাখলে সে মুসলমান হয়ে গেল। তুমি যখন তো তোমাদের ধর্ম নিয়ে যখন শুরু করে কাজ করো, তোমরা যখন স্কুল কলেজে আমাদের মুসলমানদের জোর করে হতেছে হরে রাম হরে বলে জোর করে বলো, সেটা কি হয়? আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের পর থেকেই আমাদের সেনাবাহিনী ইসলামিকীকরণ হচ্ছে বলে সাউথ ব্লকের সমর্থক যারা, তারা একটা অভিযোগ তুলতে চান। বিশেষ করে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেয়ার্ডের অবস্থায় আমরা দেখছি দাঁড়িয়ে রেখেছেন, এটাকে অনেকে নেতিবাচক হিসেবে দেখছেন। আবার একটা ব্যাটালিয়নের 4টা কমান্ডের নাম আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ প্রধানতম 4 খলিফার নামে করা হয়েছে। সবকিছু মিলিয়ে সেনাপ্রধান কদিন আগে বলেছিলেন যে ধর্মীয় অনুশাসন বা মূল্যবোধ সামনে রেখে সেনা সদস্যদের কাজ করা উচিত। আপনি কি সাউথ ব্লকের এই অভিযোগটা যে ইসলামীকরণ করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে, কিভাবে আপনি এটা দেখছেন? আমি 2 পয়সা মূল্য দিই না, আমি 2 পয়সা মূল্য দিই না, আমি থু বলে উড়িয়ে দিই। তার কারণ হচ্ছে তারা বলবে ওদের মধ্যে হয়েছে বাগেলো তো বলবে তারা। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক তাদের হইতেছে একটা কি বলে আপনার যুদ্ধ তারা করবি। বাংলাদেশের 99 মানুষ হচ্ছে মুসলমান, 93 মানুষ আপনার করতে 93। তো 93 মুসলিম প্রধান দেশের মধ্যে আমাদের রাস্তাঘাট, কলকারখানা, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, আমাদের কোম্পানি, ব্যাটালিয়ান, মুসলমান নামে ইসলামের ঐতিহ্য নাম হবে, এটা তোমার মাথা ব্যথা কি আছে? এটা তোমার কি হলো? তুমি যখন তোমার হইতেছে মিজানের নাম রাখো হিন্দু পৌরাণিক যুগের নামকরণ করে, তুমি যখন মন্দিরের নাম রাখো, তোমার জন্য পথঘাট রাস্তাঘাট তুমি তোমার নামে রাখো, আমরা কি এটাকে বলি যে হিন্দুকরণ হয়ে গেল? ইউ হ্যাভ দ্য রাইট টু ডু ইট। মুসলিম বিশ্ব যখন করো এটা, তুমি এখানে মাথা কামাতে চাও? ইউরোপিয়ান ওয়ার্ল্ডের মধ্যে যখন খ্রিস্টান নাম দেখে তুমি মাথা মধ্যে করতে চাও? পাকিস্তান আমলে আপনি আমি ক্যাডেট কলেজের ছাত্র, জিনাতে কিন্তু প্রথম ব্যাচের ছাত্র। আমাদের 3টা হপ্তাহ থাকা যেটা হাউস বলি, আমাদের বিল্ডিং ছিল যেখানে আমাদের এখন, একটার নাম ছিল হুনায়ুন, একটা হচ্ছে বদর, একটা খাইবার হাউস। তখন মাথা মধ্যে করছিল, বলছিল তোমরা তো। সুতরাং এটা কি ধরনের কথা? আমাদের ব্যাটালিয়ান, আমাদের বিএমএতে মুসলিম খলিফাদের নাম হবে, যুদ্ধের উপরে নাম হবে, ইসলামের ঐতিহ্য আমাদের। এটা তোমাদের মাথা ব্যথা কেন? শুধু এটা অন্য কিছু পেও না, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যেন কিছু আসে যেন আমাদেরকে চাপের মধ্যে রাখার জন্য। এই দাঁড়িয়ে রাখাটা, ওদের বাহিনীতে দাঁড়িয়ে রাখার লোক আছে। আমাদের মুসলমানদের একটা হচ্ছে সুন্নাত আমরা রাখি অনেকে, এটা তো দাঁড়িয়ে রাখলে সে মুসলমান হয়ে গেল। তুমি যখন তো তোমাদের ধর্ম নিয়ে যখন শুরু করে কাজ করো, তোমরা যখন স্কুল কলেজে আমাদের মুসলমানদের জোর করে হইতেছে হরে রাম হরে বলে জোর করে বলো, সেটা কি হয়? সেটা তুমি প্রতিবাদ করেছো? যখন হইতে ইন্ডিয়াতে মুসলমানরা যখন হইতেছে নিধন হয়, মসজিদ তোমার ভেঙে চুরমার করে দিচ্ছ, 500 বছর 600 বছর ইতিহাস পুরাতন মসজিদ গুলো, তখন তো তোমার তো প্রতিবাদ করো না। এবং এই প্রসঙ্গে আরেকটা, আমি সাম্প্রদায়িক নয়, আমি বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠী, আমার মনে সবাই বলে কেউ সাম্প্রদায়িক না। আমরা কিন্তু এই স্বৈরাচার আসার আগে আমরা হিন্দু মুসলমান একত্রে আমার ক্যাডেট করেছি হিন্দু ভাইয়ের কেন বন্ধুত্ব। আমি ছোটবেলায় যেখানে স্কুলে পড়তাম আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল হিন্দু। আমাদের কিন্তু কিছু হাজির না, আমরা কেউ সাম্প্রদায়িক না। তো তোমরা এখন যে শুনেছ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, আরো জানাচ্ছি আমার একটা নালিশ আছে। আমি খুব কম হিন্দুকে দেখি যখন মুসলমানদের যখন অত্যাচার নিপীড়ন হয় বর্ডারের ওপারে, তখন খুব কম হিন্দুকে দেখে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য। আপনার তো কম নয়, আপনার থেকে প্রায় 3% আপনি হিন্দু বাংলাদেশের জনগোষ্ঠী। কটা হিন্দুকে তো আপনি দেখেছেন দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য? কেন মসজিদ ভাঙা হচ্ছে, কেন নিরীহ মুসলমানদেরকে জোর করে আপনার হরে নাম বলতে হচ্ছে, কেন একটা লোক গরু পালি বলে তাকে আপনি হত্যা করেছে, মানুষের পিটিয়ে হত্যা করেছেন। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ। তোমার গৌ মাংস বিদেশে তো রপ্তানি করো। অস্ট্রেলিয়ার প্রতি দ্বিতীয় বৃহৎ হচ্ছে তোমার হচ্ছে এক্সপোর্ট হচ্ছে তোমরা, রপ্তানি করো। তো তোমরা তো গরু তো জবাই করছো। বাংলাদেশের মুসলমান গরু জবাই করলে বলে তবে হত্যা করো, কি ধরনের আপনার তাদের নীতি? সুতরাং এইগুলো হতেছে যেটা আপনি বললেন, এইগুলো কোনো 2 পয়সা মূল্য দেওয়া উচিত না, এগুলো কোনো আলোচনা করা উচিত না।
তো এটা হচ্ছে উড়িয়ে দেওয়া উচিত। এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা চালিয়েছে, চালিয়ে যাবে। এটা নিয়ে আমাদের আত্মীয়তা পছন্দ বন্ধ হওয়া উচিত না। আপনি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অসীম সাহসিকতার সঙ্গে দেশকে স্বাধীন করেছেন। আমাদের হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে প্রধানতম গৌরবান্বিত একটা অর্জন। তো এখন 55 বছর আমরা পেরিয়ে এসেছি। তো বাংলাদেশ নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এই সবেমাত্র আরেকবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলো। আপনি ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চান? আমার মনে হয় বৃহত্তর জনগোষ্ঠীর সাধারণ খেটে খাওয়া মানুষ যা দেখতে চাই তাই আমরা দেখতে চাই। তো শুরুতে আমি যেটা আমার আগে করা উচিত ছিল, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, আহত হয়েছেন, যেসব মা বোনরা প্রাণহানি দিয়েছেন এবং সম্ভ্রম যারা হারিয়েছেন, এবং সেই সাথে এই যে সাম্প্রতিককালে আমাদের অসম সাহসে পরিচয় দিল আমাদের সন্তানরা, বুক পেতে রক্ত দিল তারা দেশের মুক্তিকর স্বৈরাচার মুক্ত হওয়ার জন্য, তাদের প্রতি সম্মান জানাচ্ছি। যারা নিহত তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, যারা আহত তাদের হতেছে চাই অতি শীঘ্র তারা সুস্থ ফিরে আসুক, এবং যারা হতেছে ভুক্তভোগী তাদের সবার সমাধান জানাচ্ছি আমি। যেটা বলছি যে আমাদের ইদানিংকালে একটা জিনিস আছে আমি অবতারণা করছি, একটা বিতর্ক তৈরি হয়েছে স্বাধীনতা যুদ্ধ এবং হতেছে এই স্বৈরাচার মুক্ত দিবস নিয়ে। একটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, একটা পিছনে। আমি এটা নিয়ে খুব দুঃখ ভারাক্রান্ত, মানে খুব আহত হয়ে আমি খুব যন্ত্রণাঘাতের কথা বলতে চাচ্ছি। একটার সাথে একটা কোনো তুলনা করা উচিত না। 71-এ মুক্তিযোদ্ধা একটা অধ্যায় ছিল, এবং 24-এ হচ্ছে জুলাই আন্দোলন আরেকটা অধ্যায় ছিল। দুটাই দেশের জন্য হচ্ছে ক্রান্তি লগ্ন ছিল। দুটো হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গৌরবোজ্জ্বল একটা অধ্যায়। স্বাধীনতা যুদ্ধ অবশ্যই একটা অন্য পরিচয়, পুরা জাতি ঝাঁপড়ে যুদ্ধে। আমাদের অস্তিত্ব সংকট ছিল সেখানে। এতে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তাম তাহলে আমাদের বাঙালি যাদের অস্তিত্ব টিকে রাখা সম্ভব হতো না। তেমনি ভাবে 24শে জুলাই যে ছেলেপেলেগুলো যারা আত্মহত্যা দিল, আমাদের সন্তান আত্মহত্যা দিল, তারা যদি ঝাঁপিয়ে নাড়তো, বুঝতে রক্ত না দিত, আমাদের অস্তিত্ব থাকতো না। আমরা হতেছে করার রাজ্য হিসেবে আপনার টিকে থাকতো বাকিটা জীবন। শুধু দুইটা ভাবে, দুইটাই হতেছে আমাদেরকে গৌরবোজ্জ্বল দিবস, দুইটাই আমাদের সমানভাবে সম্মান করা উচিত। তো আপনি যেটা প্রশ্ন উত্তর দিতে চাই, দুইটা আন্দোলনে দুইটাই যারা আত্মহত্যা দিয়েছে, যারা আহত হয়েছে, যারা মানহানি হয়েছে, তাদের কিন্তু প্রত্যাশা একটাই ছিল, সে প্রত্যাশাতে দেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষা করে যেই আপনার যেগুলো থেকে আমরা বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত ছিলাম 71-এর আগে পাকিস্তানের হাতে, শাসকদের হাতে এবং স্বৈরাচারের হাতে, সেই আমাদের হইতেছে বঞ্চিত যেগুলো অধিকারগুলো সেগুলো পুনরুদ্ধার করা। সেগুলো কি? মানুষের হতেছে থেকে খাওয়া দাওয়া, পড়া, সুশিক্ষা, সুচিকিৎসা, এগুলোতে প্রতিষ্ঠিত করে একটা সবচেয়ে বড় যেটা হতেছে মানবাধিকার বলতে যেটা আমরা বুঝি, যে বাক শক্তি আমাদের হতেছে কথা বলার অধিকার, আমাদের সমালোচনার অধিকার, এবং মেধার ভিত্তিকে সবাইকে সমান সুযোগ দেওয়া, ধর্ম নির্বিশেষে সেটা প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যবশত আমি বলতে বাধ্য হচ্ছি 55 বছরে এইটা প্রতিষ্ঠিত হয় নাই, এবং এটার জন্য আমরা দোষ দিব, আমি কাকে? নেতৃত্বকে দোষ দিব। আমরা বলে থাকি আমাদের ইতিহাস খুব ছোট, বেশি দিন হয় না। 55 বছর ইতিহাস কিন্তু খুব ছোট না, কিন্তু এর আগে এর পরে অনেকে কিন্তু আপনার দেশ স্বাধীন হয়েছে, তার কিন্তু আমাদের জন্য এগিয়ে গেছে। আমাদের দেশের লোক দরিদ্র, অশিক্ষিত, এখনো আপনার দারিদ্র সীমা বাস করে প্রায় 25% লোক, আমি মনে করি যদি সরকার হিসেবে আরো কম তারা বলে আর কি, এবং এখন অশিক্ষা রয়েছে আমাদের মধ্যে, সেটা সত্যি কথা। কিন্তু এইসব পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে একটাই কারণে, সে নেতৃত্ব। একটা দেশের নেতৃত্ব একটা দেশকে পুরা বদলে দিতে পারে। ডেস্টিনি অফ নেশন ক্যান বি চেঞ্জ বাই 1%। লি কুয়ান করে গেছে আপনার সিঙ্গাপুরে, তাইওয়ানে চিয়াং কাশি করে গেছে, আপনার মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ করেছে, ইউরোপে অনেক দেশ করে গেছে। আমরা করতে পারি, সুযোগ পেয়েছি, সুযোগ আমরা হাতছাড়া করেছি। আমরা হয়েছে আমাদের নেতা ছিল বঙ্গবন্ধু আর শেখ মুজিব। আমরা বঙ্গবন্ধু বলতে অনেকে দ্বিধাবোধ করে, কারণ তার কর্তব্যের কার্য কীর্তিকলাপের জন্য বঙ্গবন্ধু অনেক চিনে নিয়েছে, কিন্তু একসময় বঙ্গবন্ধু ছিলেন, শেখ মুজিবের সেইটা ছিল তার অঙ্গুল হেলে পুরা দেশ উঠা বসে, কিন্তু তার নিজস্ব ব্যর্থতার কারণে, তার দল অন্ধর কারণে সে সেটা হারিয়েছে, সেই জন্য ব্যবহার করতে পারিনি। আমরা সুযোগ পেয়েছি আপনার খালেদা জিয়ার সময়, আমরা শহীদ জিয়াউর রহমানের সময়, আমরা সুযোগ পেয়েছি ডক্টর ইউনূসের সময়,
কোনটা ব্যবহার করতে। বর্তমানে আমরা সুযোগ এসেছে তারেক রহমানের হাতে দেশের নেতৃত্বটা যদি সঠিক হয়। দেখেন একটা কথা, মাছের মাথাটা পচে গেলে পুরা মাছটা পচে যায়। আপনি যদি একটা লোক যখন পুরো দেশের মধ্যে তাকে একটু উপর দেখে, আমার নেতা তারেক রহমান, উনি কি করছেন, উনি সৎ, উনি বলিষ্ঠ, উনি কম্প্রোমাইজ আপোষহীন, উনি দেশের যেখানে সামর্থ্য কথা বলে, উনি সৎ, উনি মেধাভিত্তিক দেশ পরিচালনা করতে চান, উনি অন্যকে প্রশ্রয় দেন না, উনি দল কানা নেয়, তখন মানুষ সাহস পায়। সেটা আমরা খুঁজে পাইনি। তো সেই খুঁজে পাওয়াটা উচিত। সেটা যদি আমরা পাই, তাহলে মানুষের যে বঞ্চিত মানুষ যারা, তাদের অধিকার, এইটাই আমি চাই। আমার জীবন সামনে চলে যাচ্ছে, আমার এখানে একটাই আকাঙ্ক্ষা, দেশকে সেই পথে পরিচালিত দেখতে চাই। এই সরকার পারবে যদি তাদের সব ইচ্ছা থেকে। বিশেষ করে তারেক রহমান আমার সন্তান তুলনা না হয়, আমার বয়সে অনেক ছোট, তাকে ছোটকালে দেখেছি। আমি তারেককে বলে, তারেক আপনি পারবেন, আপনি শক্ত হাতে আপনি বইটাটা ধরেন, আপনি এখানে দলকানা হবেন না, আপনাকে কালোকে কালা সাদা, আপনার পার্টির মধ্যে কিছু অন্যায় করতে অসৎ হয়ে থাকে, তাকে আবার বহিষ্কার করেন, তাকে শাস্তি দেন, দৃষ্টান্ত স্থাপন, যেটা আপনার বাবা করেছে, আপনার মা করেছে, এই দেশে অনেক লোক করেছে, সেটা করেন। আপনি কি এসে যায়? আপনি অনেক কষ্ট ভোগ করেছেন, আপনি নির্যাতিত হয়েছেন, আপনি এখনো গায়ে পেটে মারের দাগ। সত্যি কথা, আমরা এই জন্য আপনার সাথে সংযুক্ত। কিন্তু কথা হচ্ছে এই, আপনি তো এখন নেতৃত্ব দিয়েছেন, আপনি একটা দেশের লোক, দেশের প্রধানমন্ত্রী, কর্ণধার, এর উপরে আপনার পাওয়ার কিছু নাই। তুমি তো আপনি যে করতে গিয়ে যে আপনার যে প্রাণ হারাতে হয়, তা আপনি প্রাণ হয়ে চলে যান, আপনি চেষ্টা করে গেলেন। দেশের আপনার স্বার্থের সাথে কোনো বিরোধিতা করে দেশের মঙ্গল বিসর্জন দিয়ে কোনো কিছু আপনি করবেন না। এই দেশের মানুষ আপনি দেখতেছে সেই জায়গায়, সেটা যদি আপনি করেন, আপনি যদি তা যদি আপনার প্রাণ হারাতে আপনি করেন, আপনার নাম স্বর্ণাক্ষর লেখা থাকবে এই দেশের ইতিহাসে। আপনাকে ধন্যবাদ, শোনার জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের বটবৃক্ষ, আপনি আমাদের মুক্তিযুদ্ধের গৌরবান্বিত একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার প্রতি স্যালুট। আমরা সৌভাগ্যবান যে এত দীর্ঘ সময় ধরে সমসাময়িক এবং ইতিহাস সমৃদ্ধ নানা প্রসঙ্গে আপনি উত্তর দিয়েছেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি চেঞ্জ টিভির তরফ থেকে। নিশ্চয়ই আপনি সবসময় এভাবেই আমাদের অনুপ্রেরণা দেবেন, আমাদের জাতিকে পথ দেখাবেন, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আপনার প্রতি আবারও সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে ভালো থাকবেন স্যার। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি সুযোগটা দেওয়ার জন্য। এটা আমি বলবো আমার একটা সৌভাগ্য। আপনি আপনার মাধ্যমে, আমি জানি না কতগুলো লোক এখানে শুনবে, তবে কিছু লোক হয়তো শুনবে। অবশ্যই অবশ্যই অনেক লোক শুনবে। কথা মধ্যে কোনো বাস্তবতা থেকে, সঠিকতা থেকে, সঞ্চয়তা থেকে, আমি আসলে কিছু লোকজন যদি হয়, আমার কথা এটা মুখে মুখে ছড়িয়ে যাবে সবার জায়গায়। এইটা হচ্ছে সার্থকতা। আমি যুদ্ধ করেছি, সেটা আমার সার্থকতা, সেটা আমার অর্জন নয়। আমার অর্জন হয়ে যদি দেখে যেতে চাই যে দেশটা সঠিক পথে পরিচালিত শুরু হয়েছে, সেটাই আমার সার্থকতা। এটা নিয়ে আমি হাসি মুখে আমি মৃত্যুবরণ করতে পারি আমার পরবর্তী পরমাণুর জন্য। আপনাদের অনেক ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ, দর্শকবৃন্দ ধন্যবাদ আমার কথা শোনার জন্য। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।